কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক, ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য, বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলা শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। ফের সীমান্তে হত্যা, এবার বিএসএফ নয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশি। বিজিবির নিন্দা, পতাকা বৈঠকের আহ্বান। এবং বরাদ্দের টাকা ঠিকাদার নিলেও কেনেনি যন্ত্রাংশ, পাইলিংয়ের কাজ চলা 6তলা ভবন দেখানো হয়েছে অর্ধেক নির্মাণ শেষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের পর হলগুলো শান্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্যের সঙ্গে প্রভোস্টদের বৈঠক শেষে সন্ধ্যায় কথা জানিয়েছেন স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না উল্লেখ করে তিনি বলেন, কেবল শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। হল বন্ধের কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি। অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিটার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। হলে পুলিশ ঢোকে নাই। আমরা যতটুকু জেনেছি যে শহীদুল্লাহ হলের দিকে কোনো একটা জায়গায় মনে হয় একটু প্রবলেম আছে, সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কারা কারা আহত হয়েছে সে বিষয়গুলো খোঁজখবর নেওয়া হয়েছে। যদি কোনো আহত ছাত্র থেকে থাকে তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন। কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রবতলা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে এজলাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও দুদক আইনজীবীর মধ্যে ঘণ্টাব্যাপী তর্ক বিতর্ক হয়েছে। পরে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 20 দিন পিছিয়ে দেন আদালত। পরবর্তী দিন ধার্য করে 5 আগস্ট। বেলা 11টায় আদালতে হাজির হন ডক্টর ইউনূস। উচ্চ আদালতে এ মামলা বাতিল চেয়ে করা আবেদন প্রক্রিয়াধীন থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন তার আইনজীবী। এ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তিতর্ক। এক পর্যায়ে আদালত 1 সপ্তাহ সময় দিতে চাইলে আপত্তি তোলেন ডক্টর ইউনূসের আইনজীবী। আর আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস বলেন, আদালতে লোহার খাঁচায় থাকা মানবতার অপমান। আবারও সীমান্তে হত্যা, এবার সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল কোম্পানিগঞ্জের নাজিরের গাঁও এলাকায় কাঠ কাটতে যান আলী হোসেন ও কাউসার আহমেদ সহ বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী ও কাউসার। আহত হন নবী হোসেন নামে আরও একজন। তবে লাশ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করতে চায় থাইল্যান্ড। বাংলাদেশ সফরে থাই প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। সরাসরি জাহাজ চলাচলে নেওয়া হচ্ছে প্রস্তুতি। সিরাজগঞ্জে স্বর্ণালংকার লুটের মামলার আসামি নিয়ে অভিযানে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। সাঁতরে পালিয়েছে অভিযুক্ত। পুলিশ জানায়, স্বর্ণালংকার লুটের মামলার আসামি নাজমুল ইসলামকে নিয়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে যাচ্ছিল রায়গঞ্জ থানা পুলিশের একটি দল। পথে হাটিকুমরুর এলাকায় পুলিশের গাড়ি থেকে পাশের একটি খালে ঝাঁপ দেয় নাজমুল। তাকে ধরতে দ্রুত খালে ঝাঁপ দেন উপপরিদর্শক রেজাউল করিম। এ সময় ডুবে যান তিনি। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গত 3 জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নাজমুল ও তার সহযোগীরা।
সে হাঁটু পানিতে পৌঁছানোর পরে কিন্তু সে আবার উঠে 2 কদম হাঁটার পরে ওখানে আবার পড়ে যায়। মোস্ট প্রবাবলি 57 পরে সে হার্ট অ্যাটাক, তার হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল সম্ভবত, সেই কারণে সে মারা যায়। এটা মূলত তারপর ডাক্তারি রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে কজ অফ ডেথ আপাতত দৃষ্টিতে তাই মনে হয়। রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 2টি কার্যালয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্র কিনতে ঠিকাদারকে 7 কোটি টাকা দেওয়া হলেও তা এখনও কেনা হয়নি। এমনকি 6তলা ভবন নির্মাণের অগ্রগতিতে দেখানো হয়েছে 2 তলা পর্যন্ত। আদতে এটির কাজ আটকে আছে পাইলিংয়ে। দেশের অর্থনীতিতে অবদান রাখা অন্যতম একটি খাত কাঁচা পণ্য রপ্তানি। পণ্য রপ্তানিযোগ্য কিনা তা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে 2021 সালে 158 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। আর এতেই কপাল খোলে অনেকের। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্রাংশ কেনা বাবদ 11 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি না কিনলেও পরিশোধ করা হয়েছে 7 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6 তলা একটি ভবন নির্মাণের কথা রয়েছে। এতে ব্যয় ধরা হয় 17 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকা রয়েছে পূর্ত সংশ্লিষ্ট কাজের জন্য। বাকি টাকা বিভিন্ন আসবাব এবং সাজসজ্জার জন্য রাখা হয়। দেখা গেছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজই শেষ হয়নি এখনো, অথচ 2 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে দেখিয়ে 5.25 কোটি টাকা দেয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে দুদক। প্রকল্প এলাকা পরিদর্শন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রকল্প পরিচালককে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আমরা যে অভিযোগটা নিয়ে আসছি তাতে আমরা সত্যতা পাইছি। এখন আমাদের অধিকতর পর্যালোচনা প্রয়োজন। অভিযোগটা ছিল যে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনের আত্মসাৎ। তো আমরা ওখানে প্রকল্পের কাজ দেখেছি যে শুধু পাইলিংয়ের কাজ দেখেছি, পুরোপুরি শেষ হয়নি, কোনো শেষই হয়নি, শুধু পাইলিংয়ের কাজ দেখেছি। গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। না, এটা নিয়ম অনুসারে সব হয়েছে। প্রকল্প পরিচালক অস্বীকার করলেও প্রকল্প সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন অনেক যন্ত্রাংশই কেনা এবং বুঝে পাওয়ার কথা কাগজে কলমে উল্লেখ করা হলেও বাস্তবে ল্যাবরেটরিতে এসব পণ্যের কোনোই অস্তিত্ব নেই। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করতে আগ্রহী থাইল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নলিনী তাভিসিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে বৈঠক করেছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের জেটিতে গিয়ে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় 2 দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে রেনং ও চট্টগ্রাম বন্দর যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে জানান থাই প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নলিনী তাভিসিন। আর বন্দর চেয়ারম্যান জানান 2 দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে স্বাক্ষরিত সমঝোতা সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলে শিক্ষার্থীদের এমন বক্তব্য, বললেন প্রধানমন্ত্রী। এবং ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলা শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।